একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধ দালান ঘর। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আমরা আজকে আরেকটি প্রসঙ্গ নিয়ে হাজির হয়েছি। আজকের প্রসঙ্গটি পৃথিবীতে প্রথম কিভাবে প্রাণের উদ্ভব ঘটেছে সেই বিষয়াবলী নিয়ে আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। ততক্ষণ আপনারা আমার সঙ্গেই থাকুন। জগৎ রহস্যময়। এই রহস্য উদ্ঘাটনের জন্য মানুষ নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে। মানুষের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে, মানুষ এলো কোত্থেকে? এই জিজ্ঞাসা জন্ম দিয়েছে বহু মতবাদের। এর মধ্যে সৃষ্টিবাদ ও বিবর্তনবাদ অধিক বিতর্কের ঝড় তুলেছে। সৃষ্টিবাদের মতে এই জগতের জীবজন্তু, গাছপালা, পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, খাল বিল ইত্যাদি যা কিছু আছে সবই এক পরম শক্তিমান ঈশ্বর সৃষ্টি করেছেন। তিনি যে অবস্থায় সৃষ্টি করেছিলেন অদ্যাবধি সেই অবস্থা বিরাজমান। এর কোনো রূপান্তর বা বিবর্তন অসম্ভব। কেবল উদ্ভিদ ও প্রাণী জগৎ বংশবৃদ্ধি করে যাচ্ছে। বৌদ্ধবাদ ছাড়া পৃথিবীর সব ধর্মীয় মতবাদ সৃষ্টিবাদে বিশ্বাসী। পক্ষান্তরে বিবর্তনবাদ বলে এক থেকে রূপান্তর হয়ে বহুর উৎপত্তি হয়েছে। এটি বিজ্ঞানীদের স্বীকৃত মতবাদ। বিবর্তনের প্রধান প্রধান ধাপগুলো নিম্নরূপ। অ্যামিবা, এরা এককোষী প্রাণী। এদের বিবর্তনে অর্থাৎ বহুকোষের মিলনে গঠিত হয়েছে বহুকোষী প্রাণী। 2. বহুকোষী প্রাণী, এরা দুই দলে ভাগ হয়ে এক দল হতে অচল উদ্ভিদ ও অপর দল হতে সৃষ্টি হয়েছে সচল প্রাণী। 3. সচল প্রাণী, এদের এক শ্রেণীর জীবের নাম ট্রাইলোবাইট। 4. ট্রাইলোবাইট, এরা পোকা জাতীয় জলচর জীব। কালক্রমে এদের এক শ্রেণীর দেহে মেরুদণ্ড গঠিত হলে এদের বলা হয় মাছ। 5. মাছ, এদের বংশ হতে জন্মে জলচর, উভচর, বিহঙ্গ ও স্থলচর সরীসৃপ। 6. সরীসৃপ, এদের এক শাখা হতে জন্মে উষ্ণ রক্ত বিশিষ্ট স্তন্যপায়ী প্রাণী। 7. স্তন্যপায়ী প্রাণী, এদের এক শাখা হয় বৃক্ষচারী, এদের বলা হয় প্রাইমেট। 8. প্রাইমেট, এদের মধ্য হতে জন্ম নেয় দ্বিপদ প্রাণী যাদের বলা হয় প্যারাপিথেকাস। 9. প্যারাপিথেকাস, এদের মধ্য হতে একদল জন্মে পুরোপুরি সমতল ভূমিবাসী দ্বিপদ প্রাণী, এদের বলা হয় অ্যানথ্রোপয়েড বা বনমানুষ। 10. বনমানুষ, এদের ক্রমোন্নতির ফলে জন্মেছে অসভ্য ও আধুনিক সভ্য মানুষ। সাধারণভাবে প্রশ্ন জাগে, প্রাণ কি এবং কিভাবে প্রাণীর বিবর্তন হলো? লালন যাকে বলেছেন অচিন পাখি, সত্যি তাই। আমরা কি প্রাণ চিনতে পারি কিংবা প্রাণ কি ইন্দ্রিয়গ্রাহ্য? এর উত্তরে বলতে হয় না, তবে প্রাণের কিছু লক্ষণ থাকে, তা দেখে আমরা প্রাণের অস্তিত্ব অনুভব করতে পারি। প্রাণের প্রধান লক্ষণ হচ্ছে বোধশক্তি, স্পন্দন ক্ষমতা, খাদ্যের সাহায্যে দেহপুষ্টি ও বংশবৃদ্ধি। এর মধ্যে খাদ্যের সাহায্যে দেহপুষ্টি ও বংশবৃদ্ধি এই দুইটি হচ্ছে প্রধান এবং সৃষ্টির আদি প্রক্রিয়া। প্রাণ সৃষ্টির উৎস অনুসন্ধানের পূর্বে পদার্থ সম্পর্কে কিঞ্চিৎ ধারণার প্রয়োজন আছে। আমরা জানি পদার্থ দুই প্রকার, মৌলিক ও যৌগিক। যেসব পদার্থের সমন্বয়ে উদ্ভিদ ও জীবদেহ গঠিত হয় তাকে বলা হয় জৈব পদার্থ এবং বাদ বাকিগুলো অজৈব পদার্থ। জৈব ও অজৈব পদার্থের মধ্যে মৌলিক পার্থক্য হলো জৈব পদার্থের প্রত্যেকটি অণুর কেন্দ্রে একটি মৌলিক পদার্থের পরমাণু থাকে যাকে কার্বন বলা হয়। কার্বনের বাংলা অঙ্গার বা ছাই। জৈব পদার্থ পোড়ালে সবসময় এই অঙ্গার পাওয়া যাবে, কিন্তু অজৈব পদার্থের অণুর কেন্দ্রে কার্বন থাকে না বিধায়
একে পোড়ালে কোনো অঙ্গার পাওয়া যায় না। তাহলে বোঝা গেল কার্বনই জৈব পদার্থের মূল উপাদান, কিন্তু এটি শেষ কথা নয়। পদার্থ বিশেষে এর সাথে মিশে থাকে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, গন্ধক এবং আরও অনেক পদার্থ। জৈব পদার্থের অণুর গর্ভস্থ কার্বনের সাথে এইসব পদার্থের বিভিন্ন প্রক্রিয়া মিলনের ফলে জন্ম হয় ভিন্ন ভিন্ন জৈব পদার্থের। যেমন কার্বন ও হাইড্রোজেন মিশালে পাওয়া যায় হাইড্রোকার্বন। জীবদেহ যেহেতু জৈব পদার্থ, এর ক্ষয়পূরণ ও পুষ্টির জন্য প্রয়োজন হয় খাদ্যের। খাদ্য গ্রহণের প্রধান উদ্দেশ্য হলো কার্বন সংগ্রহ করা। জীবজন্তু কার্বন সংগ্রহ করে লতা পাতা, তরিতরকারি, কীটপতঙ্গ, মাছ, মাংস ইত্যাদি থেকে সংগৃহীত কার্বন বিভিন্ন প্রক্রিয়া শেষে রূপান্তরিত হয় জৈব পদার্থে। উদ্ভিদ কার্বন সংগ্রহ করে বাতাস থেকে। এখন প্রশ্ন জাগতে পারে, এই জৈব পদার্থ সৃষ্টি হলো কিভাবে? আকাশে আমরা যেসব নক্ষত্র দেখে থাকি তাদের মধ্যে আয়তন ও উত্তাপের পার্থক্য আছে। সর্বনিম্ন 4000 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ 28000 ডিগ্রি সেলসিয়াস উত্তাপের নক্ষত্র আছে। স্পেকট্রোস্কোপ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণের মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পেরেছেন খুব বেশি উত্তপ্ত নক্ষত্রদের কার্বন পরমাণুরা একা একা ভেসে বেড়ায়। এরা অন্য কোনো পরমাণুর সাথে জোর বাঁধে না। কিন্তু যেসব নক্ষত্রের উত্তাপ 12000 ডিগ্রি সেন্টিগ্রেড কাছাকাছি, সেখানে কার্বন পরমাণু হাইড্রোজেন পরমাণুর সাথে মিলে সৃষ্টি করেছে হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বন একটি জৈবিক পদার্থ। বিজ্ঞান বলে এখান থেকে জৈবিক পদার্থ সৃষ্টির সূত্রপাত। এ তো গেল নক্ষত্রের কথা। পৃথিবীতে কার্বন সৃষ্টি হলো কিভাবে? আমরা জানি সূর্যের বাইরের উত্তাপ প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের মধ্যে দেখা গেছে একাধিক মৌলিক পদার্থের মিলন ঘটতে। সেখানে কার্বনের সঙ্গে হাইড্রোজেন, কার্বনের সঙ্গে নাইট্রোজেন, কার্বনের সঙ্গে কার্বনের মিলন ঘটেছে। ফলে সেখানে একাধিক জৈব পদার্থের জন্ম হয়েছে। উল্কাপিণ্ডের দেহ পরীক্ষা করে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন উল্কার দেহে কার্বন ও ধাতুর মিলনে জন্ম হয়েছে কার্বাইড। ইহাও একটি জৈব পদার্থ। সূর্য, নক্ষত্র, উল্কার দেহে যে প্রক্রিয়া জৈব পদার্থ জন্মেছে, পৃথিবীতে অনুরূপ প্রক্রিয়া জৈব পদার্থ সৃষ্টি হয়েছে। পৃথিবীতে বর্তমানে যে পরিবেশ বিরাজমান, আদিতে তেমনটি ছিল না। পৃথিবী ও সৌরজগতের অন্যান্য গ্রহগুলো সূর্যের খণ্ডিত টুকরো। জন্মলগ্ন থেকে এই গ্রহগুলো ছিল জ্বলন্ত এবং তাপমাত্রা প্রায় সূর্যের সমান। তখন এগুলো গ্রহ ছিল না, নক্ষত্রই ছিল। কোটি কোটি বছর জ্বলার পর এগুলোর জ্বালানি নিঃশেষ হয়ে গেলে এগুলো গ্রহে পরিণত হয়। সূর্য থেকে উৎপত্তি হয়েছে বলে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে আকর্ষণ করে প্রদক্ষিণ করছে। উপগ্রহগুলো গ্রহ থেকে সৃষ্টি হয়েছে, তাই এগুলো গ্রহকে আকর্ষণ করে প্রদক্ষিণ করছে। যেমন চাঁদ পৃথিবীর উপগ্রহ। এটি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি অংশ, তাই চাঁদ পৃথিবীকে আকর্ষণ করে ঘুরছে। আদি পৃথিবীর জ্বলন্ত সময়কালে পৃথিবীতে জৈব পদার্থের সৃষ্টি হয়েছে। প্রোটিন তৈরি হয় হাজারো হাজারো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের পরমাণুর সুবিন্যস্ত সংযোগে। বিজ্ঞানীরা বলেন পৃথিবীর আদিম সমুদ্রে প্রোটিন তৈরি হওয়ার মতো অনুকূল পরিবেশ বজায় ছিল। লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীর আদিম সমুদ্রে হাইড্রোকার্বনের নানা রূপান্তরে তৈরি হয়েছিল প্রোটিন। এই প্রোটিন হতে জন্ম নিয়েছিল জীবদেহের মূল উপাদান প্রোটোপ্লাজম। স্বভাবতই প্রশ্ন জাগে, প্রকৃতির কাজ কি? প্রকৃতির একমাত্র কাজ পরিবর্তন করা। এই পরিবর্তনকে বিবর্তন বলা হয়, যা আমাদের চোখের গোচরে ঘটছে, কিন্তু আমরা সেভাবে চিন্তা করছি না। তবে পৃথিবীতে বিভিন্ন বস্তুর বিবর্তনের সময়কাল এক নয়। এদের মধ্যে ব্যবধান অনেক দীর্ঘ। বিবর্তনের জন্য যেটা জরুরি তা হচ্ছে উপযুক্ত পরিবেশ। আমরা জানি পৃথিবীর মেরু অঞ্চলে পানি জমে বরফে পরিণত হয়। বরফ পানির বিবর্তিত রূপ, কিন্তু বাংলাদেশের পানিকে প্রকৃতি স্বয়ংক্রিয়ভাবে বরফে রূপান্তরিত করতে পারে না। এটার কারণ হচ্ছে পরিবেশের তারতম্য। প্রকৃতি কয়েক ঘন্টার মধ্যে দুধকে দধিতে ও তালের রসকে তাড়িতে পরিবর্তন করতে পারে, কিন্তু রেডিয়ামকে সীসায় পরিণত করতে সময় লাগে লক্ষ লক্ষ বছর। ঠিক অনুরূপ কার্বন হতে একটি প্রোটোপ্লাজম সৃষ্টি করতে প্রকৃতির সময় লেগেছে প্রায় 100 কোটি বছর। পদার্থ জৈব হলেই তা জীব এ কথা বলা যায় না, যতক্ষণ পর্যন্ত তাতে জীবনের লক্ষণ প্রকাশ না পায়। কোন পদার্থের দেহপুষ্টি ও বংশবৃদ্ধি এই লক্ষণ দুটি যদি প্রকাশ পায়, তাহলে নিশ্চিতভাবে বলা যায় ওই পদার্থটি সজীব। প্রোটোপ্লাজমের মুখ্য উপাদান প্রোটিন এবং ইহা ছাড়া আরও
বিভিন্ন জৈব অজৈব পদার্থ। ইহা আদিম সমুদ্রের জলে গোলাদ্রব্য অবস্থায় ছিল। ইহা সম্পূর্ণ জলে মিশে না, জলের উপর ভাসমান অবস্থায় থাকে, যার ইংরেজি নাম কলয়েডাল সলিউশন। এই সলিউশন জৈব বা অজৈব উভয় পদার্থের হতে পারে। অজৈব পদার্থের সলিউশন দ্রবীভূত হয়ে জলের নিচে পড়ে থাকে। এখানে জৈব ও অজৈব পদার্থের মধ্যে একটি চরিত্রগত পার্থক্য প্রকট হয়ে উঠেছে। জৈব পদার্থের সলিউশন জলে ভেসে থাকার সক্ষমতা অর্জন করেছে, পক্ষান্তরে অজৈব পদার্থের সলিউশন জলে আত্মসমর্পণ করেছে। জৈব কলয়েডাল সলিউশনের মধ্যে এই সক্রিয়তা দেখা গেছে যে সে জলের শক্তির কাছে নিজেকে সমর্পণ করতে। কলয়েডাল সলিউশনের মধ্যে একটি বিশেষ গুণ দেখা যায়, এটি জলে ভাসমান অন্য জৈব অজৈব পদার্থকে আত্মসাৎ করে নিজ দেহ পুষ্ট করতে থাকে। এই প্রক্রিয়া লক্ষ লক্ষ বছর চলতে থাকলে কলয়েডাল জৈব পদার্থটি আয়তন ও ওজনে বহুগুণ বৃদ্ধি পায় এবং একটা পর্যায়ে এসে ফেটে দুই টুকরো হয়ে যায়। এই টুকরাদ্বয় পূর্বের মতো আলাদা আলাদাভাবে পুষ্ট হতে থাকে এবং আরও একটি পর্যায়ে এসে ফেটে 4 টুকরা হয়। কালের পরিক্রমায় 4 টুকরো ফেটে হয় 8 টুকরো। এখানে লক্ষণীয় বিষয় হলো কলয়েডাল পদার্থটির পুষ্টি ও বংশবৃদ্ধির ধারাটি। আমরা জানি জীবনের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো পুষ্টি ও বংশবিস্তার। এই বিশেষ ধরনের কলয়েডাল পদার্থটির নাম প্রোটোপ্লাজম বা সেল, বাংলায় জীবকোষ বলা হয়। আদিম সমুদ্রের জলে অতি সামান্য প্রোটোপ্লাজম বিন্দুকে আশ্রয় করেই প্রথম প্রাণের অভ্যুদয় এবং পৃথিবীতে শুরু হয়েছিল জীবনের অভিযান। এ বিষয়ে বিজ্ঞানীদের কোনো দ্বিমত নেই। বিজ্ঞানীরা উপলব্ধি করলেন প্রাণশক্তিটি কোনো কোনো পদার্থের সম্মিলিত রাসায়নিক ক্রিয়ার উদ্ভূত একটি অভিনব শক্তি। পৃথিবীর আদি অবস্থায় তাপ, আলো, বায়ুচাপ, জলবায়ুর উপাদান ইত্যাদির পরিমাণ প্রাণ সৃষ্টির অনুকূল ছিল বলে তখন প্রাণের উদ্ভব সম্ভব হয়েছিল। প্রকৃতির সেই আদিম অবস্থা আর নেই, তাই এখন চলছে বীজোৎপন্ন প্রাণ প্রবাহ বা প্রাণ থেকে প্রাণ উদ্ভবের ধারা। কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করেছিলেন কৃত্রিম উপায়ে প্রাণ সৃষ্টি করা যায় কিনা। 1828 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ফ্রেডরিক ওহলার টেস্ট টিউবে ইউরিয়া জৈব পদার্থ তৈরি করে প্রমাণ করেন প্রকৃতির ঈশ্বর ন্যায় মানুষ জৈব পদার্থ তৈরি করতে পারে। এরপর 1967 থেকে 1968 সালের শীতকালে ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আর্থার কোনবার্গ এবং তার সহকারীগণ মিলে টেস্ট টিউবে অজৈব পদার্থ CHUN ইত্যাদি সংমিশ্রণে জৈব ভাইরাস সৃষ্টি করতে সক্ষম হন। উক্ত ভাইরাস প্রকৃত জাত ভাইরাসের মতো নড়াচড়া করে। এবার দেখা যাক প্রাণের বিবর্তন কিভাবে হয়েছিল। প্রাক ক্যাম্ব্রিয়ান যুগের শেষের দিক পর্যন্ত জীবকোষগুলোর ইন্দ্রিয়, চেহারা ইত্যাদি সৃষ্টি হয়নি। সর্বশরীর দিয়ে চুষে এরা আহার করে। পর্যাপ্ত পুষ্টিকর খাবার পেলে দ্রুত বংশবৃদ্ধি করতে পারে। আঘাত পেলে সর্বশরীরে শিহরণ ওঠে। এতে দেখা যায় এসব জীবকোষে জীবনের আরেকটি লক্ষণ প্রকাশ পেয়েছে, তা হচ্ছে বোধশক্তি। বর্তমানে খাল বিলের নোংরা জলে তুলতুলে জেলির মতো শ্যাওলা জাতীয় এক প্রকার জলীয় পদার্থ দেখা যায়। অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখলে এদের শরীরে দেখতে পাওয়া যায় অসংখ্য বিন্দু বিন্দু জীবকোষ। এদের বলা হয় অ্যামিবা। এরা এক কোষ বিশিষ্ট জীবজগতের আদিম প্রাণী। ঋতু পরিবর্তনের প্রকৃতির মধ্যে এক প্রকার পরিবর্তন আসে, তা স্বাভাবিকভাবেই উপলব্ধি করা যায়। তেমনি কালের পরিক্রমায় কোনো কোনো আদিম জীবকোষের স্বভাবের মধ্যে পরিবর্তন আসে। এরা একা একা না থেকে মৌমাছির মতো জটলা বেঁধে থাকতে আরম্ভ করে। জটলার বাইরের কোষগুলো খাদ্য গ্রহণ করলে তা ভেতরের কোষগুলো চুষে নেয় এবং স্বস্থানে থেকে এদের পুষ্টি ও বংশবৃদ্ধি হতে থাকে। এর ফলে জটলাটির আকৃতি বৃদ্ধি পায়।
জটলার ভিতরের কোষগুলো স্বতন্ত্র সত্তা বজায় থাকলেও বাইরের দিকের কোষগুলোর অবস্থা হয়ে পড়ে ভিন্ন। এভাবে ভিন্ন ভিন্ন আকৃতির জটলা তৈরি হয়ে সমুদ্র জলে বহুকোষী প্রাণীর আবির্ভাব ঘটে। আজ থেকে 100 কোটি বছর পূর্বে ভূপৃষ্ঠের কোথাও উদ্ভিদ ও প্রাণী ছিল না। সমুদ্রের জল কিছুটা গরম, লবণহীন এবং এতে মিশে আছে নানা প্রকার জৈব অজৈব পদার্থ। কার্বন ডাই অক্সাইডের মাত্রা ছিল অত্যাধিক। আকাশের সমস্ত জলীয় বাষ্প বৃষ্টি আকারে পতিত না হওয়াতে আকাশ ছিল ঘন কুয়াশায় ঢাকা। এই অবস্থায় ভূপৃষ্ঠের কোথাও সূর্যের আলো পৌঁছতে পারে না। বাতাসে আছে স্বল্প মাত্রায় অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের মাত্রা অধিক। এই পরিবেশে সমুদ্রের জলে জীবাণুদের বংশবিস্তার চলছিল ধীরে ধীরে। কালক্রমে পৃথিবী আরও শীতল হলে এবং আকাশের সব জলীয় বাষ্প ঝরে পড়লে ভূপৃষ্ঠে অবাধে নেমে আসে সূর্যালোক। এই সূর্যালোক পেয়ে সমুদ্র জলে জীবাণুদের মধ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়। শীতের দিনে রৌদ্র সবার প্রিয়, কিন্তু সবাই রোদ পোহাবার সুযোগ পায় না। আবার রোদ পোহালে ক্ষুধা নিবৃত্ত হয় না। যদি হতো সবাই রোদই পোহাইত। সমুদ্র জলে যেসব জীবাণু রোদ পোহাবার সুযোগ পেল তারা এক আশ্চর্য সুবিধাও পেয়ে গেল। তারা দেখল রোদ পোহালে ক্ষুধা নিবৃত্ত হয়। এতে ওইসব জীবাণু এক স্থানে স্থির থেকে রোদ পোহায় দেহপুষ্ট বংশবৃদ্ধি করতে লাগলো। এরূপ সুবিধাভোগী জীবাণুরা কালক্রমে উদ্ভিদে পরিণত হলো। আর যেসব জীবাণুরা জলে গভীরে থাকার দরুন সূর্যালোকের স্পর্শ পেল না, তাদের খাবার সংগ্রহের জন্য ছোটাছুটি না করে উপায় থাকলো না। এইসব অসুবিধাভোগী জীবাণুরা হলো জীব বা জন্তু। গাছের পাতায় সূর্যালোক পতিত হলে এক প্রকার সবুজ রঙের প্রলেপ পড়ে। একে বলা হয় ক্লোরোফিল। পাতার গায়ে বাতাস লাগলে ক্লোরোফিল বাতাস থেকে কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে একে কার্বন ও অক্সিজেন এই দুই ভাগে বিভক্ত করে। কার্বনকে গাছের দেহপুষ্টির জন্য রেখে অক্সিজেন বাতাসে ফিরিয়ে দেয়। ঠিক তেমনই সমুদ্র জলে যেসব জীবাণুদের শরীরে সূর্যালোক পড়েছিল তাদের দেহে জমেছিল ক্লোরোফিল। ফলে এর সাহায্যে জীবাণুরা খাদ্য সংগ্রহ করে অচল জীবনে অভ্যস্ত হয়ে পড়েছিল। এরাই জাতিতে উদ্ভিদে পরিণত হলো। আগেই বলেছি সে সময় বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা ছিল অত্যাধিক। ফলে এসব উদ্ভিদাণুরা সহজে অতিমাত্রা পুষ্টিকর খাদ্য কার্বন পেয়ে দ্রুত বংশবৃদ্ধি করতে থাকে। বিবর্তনের ধারা অনুসারে এরা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে ক্রমোন্নতি লাভ করে। বিবর্তনের প্রথম ধাপে দেখা যায় শ্যাওলা জাতীয় নানা প্রকার জলজ উদ্ভিদ। সূর্যালোক থেকে বঞ্চিত জীবাণুরা অন্য উপায়ে কার্বন সংগ্রহের চেষ্টায় থাকলো। তারা উদ্ভিদাণুর দেহে প্রচুর কার্বন মজুদ পেয়ে এদের খাওয়া শুরু করলো। হাতের নাগালের খাবার শেষ হয়ে আসলে খাবার সংগ্রহের তাগিদেই তারা চলাফেরায় অভ্যস্ত হলো। উদ্ভিদাণুদের খেয়ে খেয়ে জীবাণুদের রাক্ষসেপনা বেড়ে গেল। এতে সচল জীবাণুরা দুর্বল জীবাণুদের খেতে আরম্ভ করলো। ফলে আত্মরক্ষার্থে দুর্বল জীবাণুরা পালাতে লাগলো এবং সবল জীবাণুরা তাদের আক্রমণ করার জন্য তাড়া করতে লাগলো। এতে ধীরে ধীরে তাদের মধ্যে দ্রুত চলাচলের বৈশিষ্ট্য প্রকাশ পেল। এভাবে বিবর্তনের ধারা মতে তারা বিভিন্ন শ্রেণীতে বিভক্ত হয়ে ক্রমোন্নতির পথে দ্রুত এগিয়ে যেতে থাকলো। এই বীজাণুদের বিবর্তনের প্রাথমিক ধাপে দেখা যায় ট্রাইলোবাইট নামক কয়েক শ্রেণীর পোকা জাতীয় জলজ জীব। প্রকৃতির রীতি হলো পরিবর্তন করা। প্রকৃতির অমুক নিয়মে জীবজগতে যে রূপান্তর ঘটে থাকে বৈজ্ঞানিক পরিভাষায় একে বিবর্তন বা এভোলিউশন বলে। বিবর্তন দুই প্রকার, যথা কৃত্রিম নির্বাচন এবং প্রাকৃতিক নির্বাচন। কৃত্রিম নির্বাচন সময় সাপেক্ষ নয়, কিন্তু প্রাকৃতিক নির্বাচনে প্রাণীর সামান্য পরিবর্তন হতে সময় লাগে লক্ষ লক্ষ বছর। পৃথিবীর জন্মের পর প্রায় 200 কোটি বছর লেগেছে জীব সৃষ্টির অনুকূল তাপের সৃষ্টি হতে। এরপর প্রায় 150 কোটি বছর পূর্বে পৃথিবীতে জীবের আবির্ভাব হয়েছে। মাত্র 50 কোটি বছর আগে সৃষ্টি হয়েছে চোখে দেখার মাধ্যমে চিনতে পারার মতো প্রাণী। কিন্তু
5000 বছর পূর্বের কোনো লিখিত ইতিহাস মানুষের হাতে নেই। তাহলে বিজ্ঞানীরা এত সব জেনেছেন কিভাবে? বিজ্ঞানীরা বলেন, সৃষ্টির ইতিহাস লেখা আছে সৃষ্টির পদার্থের গর্ভে। তারা জীবের অতীত ইতিহাস জেনেছেন জীবাশ্ম বা ফসিল পরীক্ষা করে। ভূবিজ্ঞানীরা মাটির বিভিন্ন স্তরের প্রকৃতি ও গুণাগুণ পরীক্ষা করে জানতে পারেন কোন স্তরের বয়স কত। কোন জীবজন্তুর দেহ বহুকাল মাটির নিচে চাপা পড়ে থাকলে এর কঙ্কাল পাথরের আকার ধারণ করে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় জীবাশ্ম বা ফসিল। ভূগর্ভস্থ কোনো বিশেষ স্তর থেকে উদ্ধারপ্রাপ্ত ফসিল পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা বলতে পারেন ওই জন্তুটি কোন যুগে বা কত বছর পূর্বে জীবিত ছিল এবং এর আকৃতি, প্রকৃতি, চালচলন, খাদ্যাভ্যাস কীরকম ছিল ইত্যাদি বিষয়গুলো। ডারউইনের বিবর্তনবাদ একটি হাইপোথিসিস। তিনি প্রকৃতির আচরণ ধরতে পেরেছিলেন, কিন্তু বিবর্তনের সঠিক ইতিহাস খুঁজে পাওয়া যায় ফসিলের মধ্যে। আর এই ফসিলের সাথে জড়িয়ে আছে পৃথিবীর বিভিন্ন যুগের নিবিড় সম্পর্ক। তাই বিবর্তন বুঝতে হলে যুগ সম্পর্ক কিছুটা ধারণা আছে। আমার অডিও আর্টটি শোনার জন্য ধন্যবাদ সবাইকে।